গোধূলি বিকেল, আকাশ জুড়ে তখন রক্তিম আভা ছড়িয়ে সূর্যটা যেন ধীরে ধীরে হেলে পড়েছে পশ্চিম দিগন্তর। রক্তিম আলোয় শেষ রাশিটুকু তখন ছড়িয়ে পড়েছে চারপাশে। এমন এক সময়ে মৌ বাসার ছাদে একা একা পায়চারি করছিল। দক্ষিণে হাওয়া এসে বারবার তার নরম গা ছুঁয়ে যাচ্ছে। ওনার আঁচল আর কপালে এলোমেলো চুলগুলো উড়িয়ে দিচ্ছে অবাধ্য। হালকা এক শীতে পরম জড়িয়ে ধরেছে শরীরটাকে। উজান এখন বাসায় নেই, কোনো জরুরি কাজে বাইরে গেছে। আর ঠিক সেই সুযোগে এত সুন্দর একটা বিকেলে একা একা উপভোগ করছিল সে। আগে মেহেরকে ডেকে আনতে তার রুমে গিয়েছিল মো, কিন্তু সেখানে গিয়ে দেখে ইফাত আর মেহের নিজেদের মাঝে মিষ্টি কিছু মুহূর্তে হারিয়ে আছে। ইফাতের সেই অসহায় আর আকুল দৃষ্টি দেখে মৌ মুচকে এসে নিজেরই চুপচাপ ছাদে থেকে সরে এসেছে। মৌ তার ছোটবেলা থেকে জীবনে ঠিক এতটুকুই চেয়েছিল, তার প্রাণের মিহু যেন সবসময় পৃথিবীর সবথেকে খুশি মানুষটা হয়। তার মিহুর জীবনে এমন এক রাজপুত্র আসুক যে পুরো দুনিয়ায় ভুলে শুধু মেহেরকে আঁকড়ে ধরে বাঁচবে। পরম করুণাময় ও পুরালাময়ের সেই মনের গহীন প্রার্থনাটা সত্যি সত্যি কবুল করেছে। ভাবনায় সাগরে ঠিক যখন ভেসে যাচ্ছিল মৌ, অমনি এক তীব্র ভারী আওয়াজ যে কানের কাছে আকম্পিত ভেসে এলো, এক অচেনা আবহমান খোল। কথাটা প্রলয়ঙ্কারী বজ্রপাতের মতো এসেও মোয়ের কানে বাজলো। কণ্ঠস্বরটা বড্ড চেনা, বড্ড আতঙ্কে। মো অমনি তড়িৎ গতিতে পেছনে ফিরে এবং তার শিউরে উঠল। রোহান তালুকদার দু হাত বুকের ওপর শক্ত করে ভাঁজ করে ধীরে পায়ে তার দিকে হেঁটে আসতে। লোকটার এই অসময়ে সাথে দেখে মোয়ের বুকের ভেতরটা ভয়ে মুহূর্তে হিম হয়ে গেল। রোহান এই বাড়ির এখানে কিভাবে ঢুকলো তা সে কোনোভাবে ভেবে পাচ্ছে না। রোহান চওড়া ধাপে এগোতে শুরু করতেই মৌ আতঙ্কে পিছনে পিছাতে লাগলো। ভয়ে বারবার শুকনো ঢোক গিলে ব্যাকুল চোখে চারপাশটা দেখার চেষ্টা করেছে সে। পিছলাতে পিছলাতে একসময় ছাদের একপাশে ঠান্ডা দেওয়ালে মৌয়ের পিঠে ঠেলে গেল। আর বিছানায় কোনো পথ নেই। মৌকে দেওয়ালে আটকে যেতে দেখে রোহানের ঠোঁট এক বিষাক্ত তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মৌ। কোনো মতে ভয়ার্থক ও মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, তো তুমি এখানে কি করছো রোহান ভাইয়া? কি চাই তোমার? রোহান মোয়ের এক হাত দূরে এসে থামাতে থমকে দাঁড়ালো। ছায়া সূর্যটাকে তার ফ্যাকাশে মুখটা বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে এক বিষাদময় চোখে তাকিয়ে বলল, আমার চওড়া পাওয়া মাঝে কেবল একজনই ছিল, আর সেটা কেবল তুই, যাকে হাজারবার তাহাজ্জুদ নামাজের চেয়েও এই অভিশপ্ত রোহান তালুকদার শেষ পর্যন্ত পেল না। মৌ বুক ভরে একটা তপ্ত শ্বাস ফেলল। ব্যাকুল হয়ে ছাদের আশেপাশে তাকালো কোনো পরিচিত মানুষকে পাওয়ার আশায়, কিন্তু পুরো ছাদ একদম নিজস্ব নিস্তব্ধ। রোহান মৌয়ের এই ছটফটানি দেখে আবারও এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসলো। বিষাদময় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যে মেয়ে মানুষকে ঠান্ডা মাথায় খুন পর্যন্ত করতে পারি, সেই মেয়ে আজ এই রোহান তালুকদারকে দেখে এত ভয় পাচ্ছে? সিরিয়াসলি, ভাবতেও কেমন হাসি পাচ্ছে। কথাটা যেন সত্যি সত্যি বজ্রপাতের মধ্যে এসে মৌয়ের কান আর মাথায় আছড়ে পড়লো। তার ফর্সা মুখটা মুহূর্তে রক্তশূন্য হয়ে একবারে ফ্যাকাশে সাদাটে রূপ নিল। সে আতঙ্কে ছানা ভরা চোখে রোহানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, এসব কি বলছো তুমি রোহান ভাইয়া? অভিনয়টা বেশ চমৎকার আয়ত্ত করেই ফেলেছিস তুই। ফুল আচ্ছা তুই আমাকে মনে মনে আসলে কি ভাবছিস বলতো? কিছুই মাথায় ঢোকে না আমার। তবে শুনে রাখ, রোহন তালুকদারকে তুই যতটা গভীর জলের মাছ ভাবিস, তার থেকেও শত সহস্র গুণ বেশি গভীর জলের মাছ হলে এই রোহন তালুকদার নিজের। মৌ এবার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। তার মুখে সমস্ত ভাষার কথা বলার শক্তি যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে এমন পরিস্থিতিতে তাকে কি বলা উচিত তা কিছু মাথায় আসছে না। হঠাৎই রোহন তার এক ধাপ এগিয়ে এলো। মৌয়ের একদম গা ঘেঁষে ভয়ে দেয়ালে আরো বেশি গুটিয়ে গেল মৌ। চোখ দুটো আতঙ্কে বন্ধ করার উপক্রম। ঠিক তখনই রোহন মৌয়ের চোখের দিকে সরাসরি নিজের ধাঁধালো চোখ রেখে খানিকটা নিচু হয়ে পরম ব্যাকুলতা ও হাহাকার নিয়ে ফিসফিসে আড়ালো। কি বিশ্রী অনুভূতি! যে মরে যাওয়ার মতো কষ্ট দেয় তাকেই শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে মন চায়। কথা কটি শোনা মাত্রই মৌয়ের ভেতরে পুরো আত্মাটা শিউরে আর কেঁপে উঠল। রোহানের ওই ভারী কণ্ঠস্বরে ভেতরে লুকিয়ে থাকা দীর্ঘদিনের চাপা কান্নায় প্রলাপ আর তীব্র হাহাকারটা যেন খুব ভালো করেই অনুভব করতে পারছে। কিন্তু আফসোস, এত কিছু জানার পরও বোঝার পরও মেয়ে নিজের যে আর কিচ্ছু করার নেই। কারণ তার আত্মার মন, তার পুরো অস্তিত্ব জুড়ে কেবল একজনই রাজত্ব করতে চলেছে, তা ভাল তার ভালোবাসার মানুষ প্রফেসর উজান চৌধুরী। হঠাৎই মৌ মিনমিন গলায় প্রশ্ন করলো, রোহান ভাইয়া প্লিজ থামো, আর সহ্য হচ্ছে না এসব। কবে মুক্তি পাবো তোমার এই যন্ত্রণা থেকে? তৎক্ষণাৎ রোহান এগিয়ে গেল মৌয়ের দিকে।
আকুল দৃষ্টিতে তাকিয়ে রইল। পাষাণ মুখ বুঝতে পারল না তার চোখের ভাষা, বুঝলো না তার হৃদয়ের ক্ষত বিক্ষত হাহাকার। এই স্বার্থপর দুনিয়ায় কেউ বুঝলো না তার আত্মচিৎকার। রোহান নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আকুলিত স্বরে আওড়ালো, মুক্তি। আমার ভালোবাসাকে তোর যন্ত্রণা মনে হয় ফোর, যা দিলাম তোকে মুক্তি। রোহান তালুকদার তার ভালোবাসার যন্ত্রণা থেকে তোকে চিরকালের জন্যই মুক্তি দিল, কিন্তু তোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভালোবাসে যাবে এই এতিম ছেলেটা। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে ছাদ থেকে চলে গেল রোহান। কিছু সময় মৌ নিজেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর তাড়াহুড়ি করে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসতে সে বুঝতে পারলো রোহান লুকিয়ে নয়, বরং সকলের সঙ্গে ড্রয়িং রুমে বসে কুশল বিনিময় করে তার কাছে এসেছিল। এমনকি মৌয়ের জন্য সে তার সব পছন্দের জিনিসও কিনে নিয়ে এসেছে, কিন্তু এসবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে রোহানের পিছু পিছু দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রোহান তখন গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় শেষবারের মতো অশ্রুসিক্ত দৃষ্টিতে ফিরে তাকিয়ে আড়ালো, ভালোবাসি ফুল। রোহান তালুকদার আজও তোকে অসম্ভব ভালোবাসে। রোহানের কণ্ঠস্বরটি স্পষ্ট শুনতে পেল মৌ, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কিছু বলতে পারলো না। অতঃপর চোখের পলকে রোহান চোখের আড়াল হয়ে গেল। ঠিক 2 দিন পর মৌ তাড়াহুড়া করে কলেজের জন্য রেডি হচ্ছে, আর উজান যত্ন করে তার ব্যাগ সব বই খাতা গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ইদানিং পড়াশোনায় বেশ মন দিয়েছে। ইদানিং তাকে আর পড়ার জন্য বলতেও হয় না। উজানকে খুশি করার জন্য এবং চৌধুরী পরিবারের সম্মানে যাতে তার জন্য এক ফোঁটাও আঘাতও না লাগে, তাই যে মেয়েটা পড়াশোনায় একদমই অপছন্দ ছিল, সে এখন দিনরাত এক করে খাচ্ছে ভালো রেজাল্টের আশায়। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হওয়ার মাঝে উজান কয়েক লোকমা ভাত তার মুখে তুলে খাইয়ে দিল। মৌ লক্ষ্মী মেয়ের মতো না না করে খেয়ে নিল। এরপর আয়নার সামনে বসে পরম মমতায় তার লম্বা চুলগুলো সুন্দর করে বিনুনি করে দিচ্ছে উজান। আর আজ কলেজে আবার ক্লাস এক্সাম রয়েছে, তাই মৌয়ের হাতে খোলা ইংলিশ বই। গতকাল রাতেও অনেক রাত অবধি পড়েছে সে। হঠাৎই তার হাত থেকে বইটা কেড়ে নিল উজান। মৌ সোজা হয়ে দাঁড়িয়ে একটু পেছনে তাকালো। উজান বইটা ব্যাগে রেখে এক হ্যাঁচকা টানে মৌয়ের একদম নিজের শক্ত বুকে জড়িয়ে নিল। হুট করে আকম্বিত এমন কাণ্ডে হালকা ঘাবড়ে গেল মৌ, তবে বিচলিত না হয়ে একদম স্বাভাবিক গলায় বলল, প্রফেসর সাহেব এখন একটুও দুষ্টুমি করবেন না প্লিজ, কলেজে যেতে কিন্তু লেট হয়ে যাবে। উজান মুহূর্তের মধ্যে মৌয়ের গলায় ভাঁজে মুখ গুজে দিয়ে একদম নিচু ও মাদকময় স্বরে আওড়ালো, ও গতকাল রাতে তো এক ফোঁটাও দুষ্টুমি করতে দাওনি আমাকে, আবার এখনো বাধা দিচ্ছ। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না জান, প্লিজ ছাড়ুন না। সত্যি সত্যি আজ লেট হয়ে যাবে কিন্তু। মৌ ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু উজান ছাড়লো না, বরং আরো শক্ত করে বুকে জড়িয়ে রাখলো। বেশ লেট হবে না জান, জাস্ট 5 মিনিট প্রমিস। উজানের 5 মিনিট বয়ান শুনে মৌ আর এক সেকেন্ডও সময় নিল না, সজোরে এক ধাক্কা দিয়ে উজানকে সরিয়ে দিল। হুট করে বইয়ের ধাক্কা খেয়ে উজান সামলাতে না পেরে সোজা গিয়ে বিছানায় ধপাস করে পড়ে গেল। সে অসহায় করে দাঁতিয়ে রইল, কিন্তু মৌয়ের সেদিকে বিন্দুমাত্র নজর নেই। সে উল্টো হাত উঁচিয়ে করাতে চেয়ে উঠল, নষ্ট পুরুষ একটা, 5 মিনিটের আপনার হয়, 5 মিনিটের দোহাই দিয়ে শেষেমেশে আমাকে আজ কলেজে যেতেই দেবেন না তো আপনি, সরুন তো এখান থেকে। উজান বিছানা থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে বলে উঠল, শাশুড়ির মেয়ে বলে কি, এমনি এমনি তোমাকে আমি নষ্ট মাথায় কলকারখানা বলি না, শয়তান সেমরি। তোমাকে জাস্ট কিউটির একটা কিস করার কথা বলতে গেলাম, আর তোমার ওই নষ্ট মাথার ভেতরে ভেতরে কী সব উল্টাপাল্টা ভেবে বসে। ছি, এত অশালীলের মেয়ে আমার বউ, ভাবা যায়। বউ দরজার কাছে গিয়ে ততক্ষণে থমকে দাঁড়িয়ে গেল। উজানের মুখে এমন কথা শুনে লজ্জা প্রস্তুত হয়ে নিজের জিভে সজোরে একটা কামড় বসলো সে। অতঃপর একটু জোরপূর্ণ হেসে ঘাড় বাঁকিয়ে বলল, সরি সরি দুলহা যান, আসছি আমি। আর হ্যাঁ, কলেজ থেকে ছুটার পর বাসায় ফিরে যেন আপনাকে একদমই চোখের সামনে দেখতে পাই। কোথায় থেকে আসবেন, কিভাবে আসবেন, আর কত দ্রুত আসবেন, আই ডোন্ট কেয়ার। আমি কলেজ থেকে ফিরে আপনাকে রুমে দেখতে চাই, মানে চাই। কথাটা শেষ করে এক প্রকার দৌড়ে রুম থেকে পালিয়ে গেল মৌ। উজান বিছানায় বসে শুধু ফ্যালফ্যাল করে তার চলে যাওয়ার পথে দিকে তাকিয়ে রইল। অতঃপর ঠোঁটের কোণে এক চিরেতে তৃপ্তির মুচকি হাসি ফুটিয়ে নিজের কাজে গুছাতে মনোযোগ দিল। এদিকে প্রায় ঘন্টাখানেক পর মৌ মেহের এবং ইফাতকে নিয়ে গাড়ি এসে কলেজে মেইন গেটের সামনে থামলো। গাড়ি থামার মাত্রই মৌ চটজলদি নেমে গেল। মেহেরের দিকে ফিরেও না তাকিয়ে সোজা ক্যাম্পাসের ভেতরের দিকে হেঁটে গেল সে। মেহের যখনই বাড়ি থেকে পা বাড়িয়ে নামতে যাবে, অমনি পেছন থেকে ইফাত তার নরম হাতটা শক্ত করে আঁকড়ে ধরে টেনে রাখলো।
মেয়ের সাথে সাথে জোড়া ভ্রু কুঁচকে তাকালো। কি হলো? যেতে দিন না। মৌ তো আমাকে ফেলে একাই চলে গেল। ইফার ঠোঁট উল্টো করে বলল, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো বউ? ভাবি তো আমাদের একটু প্রাইভেসি দেওয়ার জন্য একা একা কেটে পড়লো, আর তুমি কি না কি ভেবে বসে আছো? আচ্ছা বাদ দাও তো সব, বসে 5টা মিষ্টি চুমো দাও তো দেখি। কি? মেয়ের চোখ নাচা ছানা বাড়া করলো। যাক বাবা, এভাবে চেঁচাচ্ছ কেন? ভুল কি বললাম? হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি আমাকে মিষ্টি মুখ করাতে পারবে ঠিক তত তাড়াতাড়ি ভাবির কাছে যেতে পারবে, নয়তো আজ এখানে আটকে রাখবো। মেয়ের অসহায় মেশানো দৃষ্টি তাকালো। প্লিজ ছেড়ে দিন না। এখন কলেজে এসে পৌঁছে গেছি, তবু এভাবে জ্বালাবেন? কলেজে এসে গেছি তো কি হয়েছে? কলেজে আসছি বলে কি দুটো চুমু খেতে পারবো না? এটা কোন দেশের নিয়ম? প্লিজ বোঝ, ফার্স্ট একটা চুমু দাও। কেমন যেন খালি খালি লাগছে আমার। মেয়ের এবার দুই চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই পার ঢোক গিলে মিষ্টি একটা হাসি দিয়ে চট করে গাড়ির দরজা লক খুলে দিল। সে খুব ভালো করে বোঝে এখন এর বেশি জোরাজোরি করলে হিতে বিপরীত হতে আর কপাল ঝটকায় জুড়বে। মো আর মেহের দুজন ধীরে পায়ে কলেজের চত্বরে ঢুকতে চারপাশে এক অদ্ভুত থমথমে পরিবেশ তাদের চোখে পড়ল। ক্যাম্পাসে উপস্থিত প্রায় প্রতিটি স্টুডেন্ট তাদের দিকে অত্যন্ত কটু ও বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা টের পেয়ে মো অস্বস্তি নিয়ে মেহেরের দিকেই তাকালো। তারা যত সামনের দিকে এগোতে চলো, চারপাশে চোখগুলো তত বেশি নোংরা আর তীক্ষ্ণ রূপ নিতে লাগলো। ফিসফিসারে ছাপিয়ে হঠাৎই দাঁড়িয়ে থাকা একটা ছেলে স্পষ্ট করতু কণ্ঠে ভেসে এলো, আরে, টিচারদের সাথে এমন পোস্টিডেশন না করলে আবার রেজাল্ট ভালো হয় নাকি? বেহায়া মেয়ে অত বড় কলঙ্কারি ঘাটিয়ে আবার কলেজের রূপ দেখাতে এসেছে। ছি, আমার ভেবেই লজ্জা লাগছে। কথাটা একদম বিষাক্ত তীরের মতো এসে বিঁধল মোয়ের বুকে, কারণ বিশ্রীভাবে কথাটা সরাসরি তার দিকেই তাকিয়েই তাকে ইঙ্গিত করে বলা হয়েছে। বুকের ভেতরটা অজানা আতঙ্কে ধক করে উঠল। আর একটু সামনে এগোতেই থার্ড ইয়ারের এক সিনিয়র আপু হুট করে এসে মোয়ের পথ আটকে দাঁড়ালো। মুখের কার্দক ভঙ্গি করে বাঁকা সুরে বলে উঠল, ছি মৌ, তোমার একটুও লজ্জা বলতে কিছু অবশিষ্ট নেই? এত বড় বড় জঘন্য অপকর্ম করে আবার কোন মুখে কলেজে আসার সাহস করেছ? এক্ষুনি বেহায়ার চরিত্রহীন কবে থেকে হলে শুনি? মৌ ভয়ে কাঁপা কাঁপা গলায় কোনো মাত্র জিজ্ঞেস করলো, আপু কি করেছি আমি? সবাই এভাবে কেন কথা বলছেন আমার সাথে? চুপ কর একদম, মুখ বন্ধ করে রাখ বেয়াদব মেয়ে। একদম একটা নোংরা আর সস্তা মেয়ের মুখে কথা শুনতেও ঘেন্না লাগছিল। ছি, এইটুকু মেয়ে হয়ে শেষে কিনা টিচারের সাথে? কথাটা বলে মেয়েটির মুখ ঘুরিয়ে হন করে চলে গেল। ও অসহায় ছোট ছোট বিষণ্ণ চোখে মেহেরের দিকে তাকালো। মেহের ততক্ষণে মোয়ের বরফ শীতল হাত দুটো নিজের দোহাতের মুঠে শক্ত করে চেপে ধরেছে। মেহের তাকে আশ্বস্ত করে বলল, বনু প্লিজ তুই মন খারাপ করিস না তো। এরা কেন, কি কারণে এসব বাজে কথা বলছে তোর? কিছুই তো বুঝতে পারছি না, চল আগে ক্লাসে দিয়ে দেখি আসল ব্যাপারটা কি ঘটেছে। মোয়ার মেহেরের বুক চাপা ভয় নিয়ে ক্লাসের রুমের দিকে পা বাড়ালো। ঠিক তখনই করিডোরের মোড়ে তাদের সামনে এসে পট আটকে দাঁড়ালো ললিতা আর জিদান। মৌকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের ঠোঁটের কোণে ভেসে উঠল এক বিষাক্ত প্রশাসিত তৃপ্তির বাঁকা হাসি। ও সহ্য করতে না পেরে ললিতার দিকে তাকিয়ে ব্যাকুল গলা জিজ্ঞেস করলো, ললিতা, তোরা এমন বিশ্রী আর নোংরা ভাবে হাসছিস কেন বলতো? তার ক্যাম্পাসের সবাই আমাদেরকে দেখে এভাবে বাজে কথা বলছে কেন? কি হয়েছে আমাদের? একটু বলবে প্লিজ? ললিতার চোখ দুটো বড় বড় করে বলল উঠলো, হাউ সুইট। মৌ, তুই বুঝি সত্যি কিচ্ছু জানিস না যে কলেজের সবাই আজ তোর দিকে এভাবে থুতু ফেললো কেন? এমন হেয়ালি না করে সোজা বল না কি হয়েছে। জিদান পাশে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে উঠলো, ললিতা জানিস, ভাবতেও গা ঘিন ঘিন করছে। এমন একটা নষ্ট মেয়েকে আমি একসময় প্রপোজ করেছিলাম। ছি মৌ, ছি। তুমি শেষ পর্যন্ত একটা নিচু আর এতটা খারাপ? জিদানের মুখ থেকে এমন অপবাদ শুনে মোয়ের চোখের কোণে বেয়ে অঝরে ধরায় 2 ফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়লো। সে ভয়ে ভয়ে মানে থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, জিদান, এসব কি বলছো তুমি? আমি কি করেছি সত্যি কিছু বুঝতে পারছি না। চলো তাহলে আজ নিচে চোখেই তোমার রঙ্গলীলা দেখাবো। এই বলে ললিতা আর জিদান তাদের আগে আগে ক্লাসরুমের দিকে হেঁটে গেল, আর পেছনে পেছনে এক অজানা আশঙ্কা মেহেরকে নিয়ে পা বাড়ালো মৌ। ক্লাসরুমের দরজার সামনে পৌঁছে ভেতরে পা রাখতে মুহূর্তের মধ্যেই মৌ বুকের ভেতরটা, আত্মাটা যেন আতঙ্কে শিউরে উঠল। হাত পায়ে একদম অবশ হয়ে এলো তার। চোখের সামনে পুরো দুনিয়ায় এক লহমায় যেন ঘোর আমাবস্যার অন্ধকার ঢেকে গেল। বিশাল সেই ক্লাসরুমের প্রতিটি দেওয়ালে
গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।